আপনারা জানেন কার্যত গোটা ভারতবর্ষের বিরোধীরা তারা গেছিলেন ইডির ক্ষমতা খর্ব করতে। সেখানে সুপ্রিম কোর্ট উল্টে তাদের জাজমেন্টে, তাদের রায়ে ইডিকে আরও শক্তিশালী করেছেন এবং সমস্ত মানি ট্রেলের ঘটনার ক্ষেত্রে অবৈধ সম্পত্তি হতে পারে, বেআইনি আর্থিক লেনদেন হতে পারে, সেক্ষেত্রে ইডির উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আস্থা রেখেছেন। তাই কলকাতা হাইকোর্ট এই মামলাতে ইডিকে যুক্ত করেছেন, কারণ এই বেহিসাবি সম্পদের অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে হঠাৎ করে এত বৃদ্ধি, এটার একমাত্র তদন্ত করতে পারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাদের সেই দক্ষতা আছে যেটা সুপ্রিম কোর্ট সিলমোহর লাগিয়েছে। আমি মাননীয় অভিযুক্ত বা যে সমস্ত লোকেরা আজকে প্রেস কনফারেন্স করেছেন তাদেরকে আমি বলতে চাই যে এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের যদি ইনকাম ট্যাক্সের ফাইল ঠিক থাকে, আপনাদের যদি প্যান কার্ডের সঙ্গে ডিক্লেয়ার্ড অ্যাসেট একদম ঠিকঠাক থাকে, অত ভয় পাওয়ার কারণটা কি? ভয় পাওয়ার কারণটা হচ্ছে এদের কাছ থেকে যদি শুধু এরা নয়, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতা, 100 দিনের কাজের যারা মনিটর করেন, তাদের প্রত্যেকের কাছে যদি আপনি 10 বছরের রিটার্ন চান, ইনকাম ট্যাক্স রিটার্ন, তাহলে দেখবেন এরা কেউ দেখাতে পারবে না, এদের কারোর প্যান কার্ডের সঙ্গে সম্পদের মিল হবে না। তারপরে আরেকটি নতুন বিষয় রয়েছে, সেটা হলো বেনামে সম্পদ রাখা। আজকে ওখানে একজন মন্ত্রী ছিলেন, মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক। যখন নোট বদল হয়, জ্যোতিপ্রিয় মল্লিক মহোদয় তার স্ত্রীর নামে বিধাননগরের ব্যাংক থেকে 4 কোটি টাকার বেশি নোট বদল করেছেন। এ তো ডকুমেন্টারি এভিডেন্স। আমাদের পূর্ব মেদিনীপুরে একজন বিধায়ক ছিলেন, এখন হেরে গেছেন ভগবানপুর কেন্দ্রে, তার 15 কোটি টাকা চেঞ্জ আছে। তাকে যখন আইটি নোটিশ করেছিল, সে বলেছে কৃষিকাজ থেকে টাকা পেয়েছি। জ্যোতিপ্রিয় মল্লিক, আমি নাম কোট করে বলছি, প্রায় 5 কোটি, 4 কোটি সামথিং নোট বদল করেছেন। এই টাকাটা এসেছে কোত্থেকে? কার টাকা এটা? এইরকম প্রত্যেকটা লোকের, ওখানে যারা বসেছিলেন প্রত্যেকটা লোকের হিউজ পরিমাণ সম্পদ তারা তৈরি করেছেন, যে সম্পদ তারা ইনকাম ট্যাক্সে আইটি রিটার্নে দেখাননি, ট্যাক্স পে করেননি এবং প্যান কার্ডের সঙ্গে ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলনি। এবং আমি আপনাকে বলছি যে এরকম সংখ্যা শুধু এই 19 জন বা 20 জন নয়। আপনি যদি স্থানীয় স্তরে, আমি আপনাকে বলছি, একবারে সুপারভাইজার 100 দিনের কাজের, তাকে গিয়ে ধরেন, তাহলে দেখবেন সুপারভাইজার মিনিমাম 1 কোটি টাকার মালিক। নির্মাণ সহায়ক তো যদি গিয়ে ধরেন, দেখবেন 1 কোটি টাকার মালিক। প্রধানকে গিয়ে যদি ধরেন, 5-7 কোটি 8 কোটি টাকার মালিক। এরা সবই আপনার এই মূলত 18 থেকে 21-এর মধ্যেই, এই 3-4 বছরের মধ্যে, বা আরেকটু আগে যদি ধরেন 16 থেকেই এদের সম্পদের বৃদ্ধির ঘটনা ঘটেছে। এবং এর তদন্ত ফেস করুক, কাগজপত্র 10 বছরের আইটি রিটার্ন জমা করুক, সাহস থাকলে প্রেস কনফারেন্স করে 10 বছরের আইটি রিটার্ন দিয়ে বলুক না কোথায় কি আছে না আছে। এইমাত্র সিবিআই হাতে নিয়ম দুর্নীতির ওয়েলকাম। এই পুরো কমিটিটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। সিবিআই কি করবে আমি জানি না, কিন্তু মহামান্য অবসরপ্রাপ্ত বিচারপতি
রঞ্জিত বাগ মহোদয়ের যে রিপোর্ট হাইকোর্টে জমা হয়েছে এবং পাবলিক ডোমেনে এসছে, সেই রিপোর্টটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে পার্থ চ্যাটার্জি, তার আত্মসহায়ক এবং এই যে কমিটি, এই প্রত্যেকে এই যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করার বিনিময়ে ৩,০০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে এরা যুক্ত। আমি হিসাব দিয়ে বলেছি ৭৫,০০০ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ১১ থেকে ২১-এর মধ্যে, এবং এই অ্যাপয়েন্টমেন্টে অন্তত ৫০,০০০ বিক্রি হয়েছে। এবং আপনি অদ্ভুতভাবে লক্ষ্য করবেন, অ্যাপ্লাই করেনি, মানে এসএসসিতে বা প্রাইমারিতে অ্যাপ্লাই করেনি চাকরির জন্য এমন লোককে চাকরি পর্যন্ত দিয়েছে। তারপরে তো অকৃতকার্য আছে, তারপরে তো বিএড বেসিক নেই আছে, তারপরে তো একাডেমিক টেম্পার করেছে। একাডেমিকের নাম্বার কখনো টেম্পার করা যায় না। ফার্স্ট ডিভিশন কত পাবেন, সেকেন্ড ডিভিশন কত পাবেন, প্লেন গ্র্যাজুয়েট কত পাবেন, অনার্স গ্র্যাজুয়েট কত পাবেন, তার নির্দিষ্ট নাম্বার মার্কিং করা আছে, সেখানেও টেম্পার করেছে। এই রকম এত বড়, যেখানে ১ কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ বর্তমানের সম্পর্কযুক্ত, ১ কোটি লোক নিশ্চয়ই চাকরি পাবে না, ভ্যাকেন্সি অনুযায়ী চাকরি পাবে, কিন্তু এই জিনিস কখনো ভারতবর্ষে কোথাও হয়নি। হরিয়ানায় হয়েছিল ৩,০০০ প্রাইমারি নিয়োগে, ১০,০০০ সামথিং ক্যাডার নিয়োগ করতে গিয়ে ত্রিপুরায় হয়েছিল। তো এই রাজ্যে যা হয়েছে স্বাধীনতার পরে কোনো প্রদেশে এই ধরনের রিক্রুটমেন্ট স্ক্যাম হয়নি। আজকে সিপিএম মহোদয়কে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে এই যে ১০০ কোটি টাকার কাছাকাছি সোনা দানা ক্যাশ ফ্যাশ নিয়ে যে পাওয়া গেছে, এ তো হিমশৌলের চূড়া মাত্র। এটা ৩,০০০ কোটি টাকার স্ক্যাম, এবং এই স্ক্যামের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে তার পরিবারের যাকে তিনি রাজনীতিতে এস্টাবলিশ করতে চান, তার র্যাকেটটা তো সম্পূর্ণভাবে যুক্ত। দালাল চক্রগুলোকেও সিবিআই ইডি ধরা উচিত, যারা নাম সংগ্রহ করেছেন, ডিল করেছেন। আমি অ্যাসেম্বলির গেটেও আপনাদের বলেছিলাম ২ ধরনের দালাল কাজ করেছে। একটা বিধায়ক, ইতিমধ্যে তাপস সাহার চিঠি সামনে এসেছে, প্রাক্তন ২ বিধায়ক আপনার তাদের চিঠি সামনে এসেছে, আমাদের বীজপুরের প্রাক্তন বিধায়ক এবং বলাগড়ের প্রাক্তন বিধায়ক, আর একজন হাফ মন্ত্রী রামনগরের, তার লেটারও সামনে এসেছে। একটা পলিটিক্যাল দালাল, এমএলএ এবং শাসক দলের মন্ত্রীরা, আর একটা হচ্ছে নন পলিটিক্যাল দালাল, চন্দন মণ্ডল, কালীপদ পতিরা। এই ২ ধরনের দালাল, এই দালালদেরকে যদি তুলতে শুরু করে, তাহলে জিজ্ঞাসাবাদে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে এই র্যাকেটটা অত নিচ পর্যন্ত গেছে। সিবিআই এর মানে তৎপরতার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্ব তাদের মানে যা যা ধরা পড়ছে সিবিআই জালে, তাদের থেকে মাথা হাত তুলে নিচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ঘটেছে, এখন দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। এটা একেবারে ঘোষিত অবস্থান। এই রাজ্যে তৃণমূল পার্টির সুপ্রিমো, তার ভাইপো ছাড়া কারোর ব্যাপারে কোনোদিন সিরিয়াস ছিলেন না, ভবিষ্যতে থাকবেন না। এটা ঘোষিত অবস্থান, এটা দিনের আলোর মতো পরিষ্কার। সাম্রাজ্য বাঁচানোর জন্য, মসনদ টেকানোর জন্য ভাইপো ছাড়া এই কোম্পানির যে কোনো কর্মচারী অধস্তন হতে পারে, ঊর্ধ্বতন হতে পারে, তাকে বলি দেওয়ার জন্য তৃণমূল কোম্পানির মালিক সবসময় প্রস্তুত থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের চলার পথে কিছু ভুল হয়েছে, আমরা ঠিক করে নেব, আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। না, ওনার কথার উত্তর দেবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ২১-এর নির্বাচনে সব জায়গায় বলেছেন ২৯৪টাতে আমি প্রার্থী। অতএব মালের দায়িত্ব তো আরোহীকে নিতেই হবে।
ফিরাদ হাকিম বলছেন অনুব্রত মণ্ডল নিয়ে কি বলবেন? এই অনুব্রত মণ্ডল আজকেও যায়নি, দিনের পর দিন নানা অজুহাত। না না, আমি এজেন্সিকে গতকাল একটা ভারত ছাড়ো আন্দোলনের প্রোগ্রামে গিয়ে আমি বলেছিলাম যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা শক্তিশালী সংস্থা, এদের অনেক উল্লেখযোগ্য কৃতিত্ব আছে। সেক্ষেত্রে তারা একটা লোককে 8 বার 9 বার 10 বার হয়ে গেছে ডাকছেন আর তিনি বুড়া আঙুল দেখাচ্ছেন, তারা এতে কিন্তু তাদের সংস্থার প্রতি জনমানসে অনেক প্রশ্ন উঠছে। আমি কালকেও বলেছিলাম, আজও বলছি যে উনাকে কেন্দ্রীয় সংস্থার উচিত মানে এক কাপড়ে তুলে নিয়ে আসা, একদম সময় এবং সুযোগ না দিয়ে। আজকে ফিরাদ হাকিম বলছেন যে আমরা টিএমসি করি মানে এই নয় যে আমরা সবাই চোর। টিএমসি করে মানে চোর। এ তো ভাবের ঘরে চুরি। আপনার এটা প্রশ্ন তো সাংবাদিকরা করেনি, প্রশ্নটা নিজেরা করছে। তার মানে এরা বেরোলেই লোক পিছন থেকে চোর চোর করছে। সে প্রেসিডেন্সি জেলের ভিতরেও করছে, জোকা ইএসআই হসপিটালেও করছে, এসএসকেমের বাইরেও করছে। এবং এরা অনেকেই বাজারহাট বেরোতে পারছে না, পাবলিকলি প্রোগ্রামে যেতে পারছে না, বিপুল সংখ্যক পুলিশ ছাড়া। এবারে স্বাভাবিকভাবে এই মনের কষ্টের বহিঃপ্রকাশ ঘটছে। যিনি বলছেন তিনিও যেভাবে সম্পদের মালিক হয়েছেন, আমি কিছুদিনের মধ্যেই উনার কেএমডি এর কীর্তি আমি আপনাদের সামনে আনব। আমি আজাদিকে অমৃত মহোৎসবটা যেতে দেন, আমি কেএমডিএতে উনি যা যা কীর্তি করেছেন উদ্বাস্তু ল্যান্ডে, উদ্বাস্তুদের ল্যান্ডগুলোকে কিভাবে কেএমডিএ এবং কলকাতা কর্পোরেশন দুটোরই উনি মাথায় আছেন। তিনি গত 2 বছরে কেএমডিএ এবং কেএমসি মিলিয়ে আমাদের যে ডেভেলপারদের কিভাবে ল্যান্ডগুলো দিয়েছেন, বেআইনি প্ল্যানগুলো স্যাংশন করেছেন। আমি এমনকি ইস্ট ক্যালকাটার ওয়েটল্যান্ডের জমির উপরও অ্যাপ্রুভাল দিয়েছেন, সব আরআরের জমির উপরে। আমি তো আজকে শুধু আপনাদের ছুঁয়ে রাখলাম প্রশ্ন করেছেন বলে, আমি আপনাদের তথ্য দিয়ে কাগজ দিয়ে বলবো এবং একটা করে সেট আপনাদেরকে তুলে ধরবো। কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, জয় শাহ নিয়ে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে জয় শাহ সম্পত্তির বৃদ্ধি নিয়ে, আজকে বলা হচ্ছে জয় শাহ সম্পত্তি বাড়তেই পারে, তিনি ব্যবসা করেন। এই যারা বলছে কেন বলছে জানি না, ভয় থেকে বলছে না ভক্তি থেকে বলছে আমি বলতে পারবো না, কিন্তু বিষয়টা সম্পূর্ণ অসত্য, মিথ্যা। ওনাদের যদি কোনো অভিযোগ থাকে ওনারা ইনকাম ট্যাক্স এবং ইডিকে জানাতে পারেন, এবং ইডি ইনকাম ট্যাক্সে প্রভিশনও আছে, নামের সিক্রেসি থাকে, নাম বেরোয় না, সে তথ্য তারা দিতে পারেন যে কোনো লোকের বিরুদ্ধে। আর যদি মনে করেন যে এরা কেন্দ্রের শাসক দলের প্রভাবশালী লোকেদের ঘনিষ্ঠ, কোর্টে যেতে পারেন। এরা গিয়ে কোর্টে বিপদে পড়ছে। আমার বিরুদ্ধে কোর্টে গেছিল, আজকে আপনারা জানেন কোর্ট কি বলেছে, আমি নতুন করে বলতে চাই না, আমি এটা নিয়ে কালকে বলবো, আমি আজকে বলছি না। 650টা অভিযোগ হয়েছে 10 বছরে, কোথাও নামগন্ধ খুঁজে পাইনি। অতএব এর তো কোর্টে তো ওনারাও যাচ্ছেন, আমরাও যাচ্ছি, সাধারণ মানুষও যাচ্ছে, প্রতিবাদী লোকরাও যাচ্ছে, যারা করাপশনকে একেবারে তুলে ফেলতে চান তারাও যাচ্ছেন, অনেক সংবেদনশীল নাগরিক যাচ্ছেন, আইন বিশেষজ্ঞরা যাচ্ছেন। এবং কোর্টে সবসময় জাজমেন্ট হয় ডকুমেন্টের উপরে এবং সব প্রামাণ্য দলিলের উপরে। ওনারা যা করতে চাইছেন আমাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পাচ্ছেন না। আর ওনারা তো নিজের জালে নিজেরা জড়িয়েছেন। 11 সালে আপনি যদি 1000 টাকার মালিক হন, আর আপনি যদি 16 সালে 7 লক্ষ টাকার মালিক হন, 6,99,000 টাকা আপনি কি করে বৃদ্ধি করলেন? তা আপনি নিজেই আপনার হলফনামায় দিয়েছেন। এই তৃণমূলের এই লোকগুলো ভেবেছিল যে মমতা ব্যানার্জি মানে শেষ কথা, মমতা ব্যানার্জি মানে প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি মানে সংবিধান, মমতা ব্যানার্জি মানে জুডিশিয়ারি,
মমতা ব্যানার্জি মানে ল এনফোর্সমিং অথরিটি, মমতা ব্যানার্জি মানে সব ইনভেস্টিগেটিং এজেন্সি। যেমন মন্ত্রিসভা এবং রাজ্য চালান ওয়ান মেন ওরিয়েন্টেড, আর সব ল্যাম্পপোস্ট। এই তৃণমূলের কর্মচারীগুলো এরা ওই গ্রেড 2B পর্যায়ে পড়বে হয়তো। এই কর্মচারীগুলো ভেবেছিল যে আমরা যখন উনার দল করি তা আমাদের কোনোদিন বিচার আচার কেউ স্পর্শ করতে পারবে না, আমরা মানে সর্বশক্তিশালী। আজকে অনুব্রত মণ্ডলের ইস্যুতে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে হাসপাতালের সুপার এবং চিকিৎসকের মধ্যে কথোপকথনে দেখা যাচ্ছে সুপারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাদা কাগজে প্রেসক্রিপশন দাও, এবং এই অডিও ক্লিপটা ইতিমধ্যে প্রত্যেকের মোবাইলে ঘুরছে। এটা মানে একটা উদাহরণ মাত্র। আমাদের শ্যামাপদ গড়াই মহোদয় যখন মুখ্যমন্ত্রীকে আজ থেকে বেশ কয়েক বছর 7-8 বছর আগে যখন বলেছিলেন আমার রুগী দেখাটা প্রথম কর্তব্য, রুগীর পাশে দাঁড়ানোটা, আমি আমার কর্তব্য সম্পর্কে সচেতন, সেই সময় আপনারা জানেন সেই ভদ্রলোককে পরের দিনই, ওই দিনই মনে হয় ট্রান্সফার করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল, এবং তার সমস্ত এরিয়ার থেকে টাকা পয়সা পিএফ গ্র্যাচুইটি আটকে রাখা হয়েছিল, যেটা কোর্ট করে তিনি আদায় করেছেন। এবারে যাদের এই জীবিকার উপর নির্ভর করেন যারা, তারা কি করে শ্যামাপদ গড়াইয়ের ঘটনা ঘটার পরে সাহস নিয়ে কাজ করবেন বলুন? এবং উডবান ওয়ার্ডে মেডিকেল টিম বসিয়ে যেভাবে পুরো চিকিৎসা ব্যবস্থাটাকে এবং চিকিৎসকদের প্রতি যে শ্রদ্ধা আস্থা প্রশ্নচিহ্নের সামনে সরকার দাঁড় করিয়ে দিয়েছেন, যা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুণাল সরকারের গতকালের ফেসবুক পোস্টে আপনি দেখবেন যে চিকিৎসকদের মান এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আমলে কোন জায়গায় এই ব্যবস্থাপনায় গেছে। সেক্ষেত্রে ওই ডাক্তার কি বলবেন? ডাক্তার বলছে বোলপুরে থাকি, বীরভূমে থাকি, তাই আমাকে লিখতে হয়েছে। তার মানে এই যে জাতীয় মানবাধিকার কমিশনের যে মন্তব্য যে এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে, এই ডাক্তারবাবুর কথাতেও বিজেপি নয় এতদিন বলছিল, আমরা বলছিলাম অপোজিশন পার্টি, অনলি অপোজিশন, কিন্তু বীরভূমের ডাক্তারবাবুও আজকে বলছেন বোলপুরে থাকি, বীরভূমে থাকি, মানে থাকাটা পর্যন্ত অনিশ্চিত। এটাই কি স্বাধীনতা? এটাই কি সংবিধান? এটাই কি আজাদি কি অমৃত মহোৎসবের প্রাক্কালে একটা মানুষের, একটা শিক্ষিত লোকের কথা? অর্থাৎ ফিয়ার সাইকোসিস, ভয়ের যে বাতাবরণ শাসক দল এখানে করে রেখেছে, সেই ভয়ের বাতাবরণ থেকে বাংলার মুক্তি একমাত্র পশ্চিমবঙ্গের হতে পারে যদি এই অপশাসনের সমাপ্তি ঘটে। স্পিকার আজকে বলছেন যে 5 বছর আগে যে সম্পত্তি ছিল সেটার তো ভ্যালু বাড়তেই পারে 5 বছর বাদে, এবং এই কেসের কোনো মেরিট নেই, কোট আনকোট এই শব্দ প্রয়োগ করেছেন। শুনুন, উনি যেটা বলেছেন, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আসবেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাদের সঙ্গে তথ্য প্রমাণ নিয়ে মোকাবিলা করবেন, এতে কোনো সমস্যার কারণ নেই। কিন্তু যেভাবে সম্পদ এদের বৃদ্ধি ঘটেছে, সেটা শাসক দলের মাতব্বর হওয়ার সুযোগে যে এদের সম্পদের বৃদ্ধি ঘটেছে, এটা একেবারে নিজেদের হলফনামায় নিজেরাই প্রমাণ করে দিয়েছেন। এবারে বাকি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে যখন যুক্ত করেছেন, তারা শুধু দেশের নয়, আন্তর্জাতিক মানের ইনভেস্টিগেটিং এজেন্সি। আপনাদের কয়েকদিন ধরেই আমি বলছি, যারা ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা মেরে দিয়ে আপনার ইন্টারপোলের যে আইন আছে, সে আইনের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে বাইরে পালিয়েছেন, সেই বিজয় মালিয়া হতে পারেন, অন্যান্য নীরব মোদী হতে পারেন, তাদের প্রায় 83% টাকা, 82.something প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ইডি ন্যাশনালাইজ ব্যাংকে সেই টাকা ফেরত করিয়ে দিয়েছেন অকশান করে। এই রকম উচ্চমানের স্কিল্ড দক্ষতা আমাদের ইডির রয়েছে।
তাই ইডির উপর ভরসা রাখাই ভালো। আর এরা এত বিচলিত হচ্ছে, আমার নাম আছে ঠিক আছে, কেন ডক্টর সূর্যকান্ত মিশ্রর নাম আসছে না? আমার নাম আছে ঠিক আছে, আমিও দোষী, কান্তি গাঙ্গুলিও তো দোষী, আমিও দোষী, অধীর রঞ্জন চৌধুরীও দোষী। এইটা বলার চেষ্টার মধ্য দিয়ে বলতে চাইছেন শাসক দলের লোকেরা, আমরা শুধু নয়, কংগ্রেস সিপিএমের সাথীরাও, তারাও দোষী। দোষীর তালিকাটা 19 নয়, আর একটু লম্বা হবে। কিন্তু আমরা দোষী নই, আমাদের সম্পদ বৃদ্ধি হয়নি, আমরা শাসকের চেয়ারকে অপব্যবহার করে সম্পদ সংগ্রহ করিনি। আমার ইনকাম ট্যাক্সের ফাইল একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আছে। আমার প্যান কার্ডের সঙ্গে 10 বছরের ওল্ড আইটি রিটার্নের একদম সুন্দর, একেবারে মমতা ব্যানার্জির আঁকা ছবির মতো আছে। এইটা বললে তো সমস্যা মিটে যেত। সিপিএম বলেছে যে এটা এদের নাম আসলে পিটিশনে রয়েছে, মোটেই এদের বিরুদ্ধে মামলার কথা বলা হয়নি, বরং উল্টে বলেছে আপনারা মামলা করুন, না হলে আমরা মানহানির মামলা করব, যে কেন মিথ্যে কথা বলা হচ্ছে প্রাপ্ত বসুর বিরুদ্ধে। পুরো জাজমেন্টটা অ্যানালাইসিস করে আইনি বিশেষজ্ঞরা যেটা বলবেন সেটাই ভালো। কোনো রাজনৈতিক দল সিপিএমের বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে সিপিআইএম পার্টির উচিত, তাদেরও তো লিগ্যাল সেল আছে, ভালো ভালো লয়াররা আছেন, অনেক দিন ধরেই পার্টির সঙ্গে যুক্ত, পার্টি মেম্বারও আছে, তা নিশ্চিতভাবে তারা যদি 2-1 দিনের মধ্যে ব্রাত্যবাবুরা ক্ষমা না চায়, লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। যেমন আমি লিগ্যাল স্টেপের কথা যখনই বলি, আমি লিগ্যাল স্টেপ নেওয়ার ব্যবস্থাও করি। একটা 3.5 বছর জেল খাটা লোক, আপনি জানেন, তিনি জেলে থাকা অবস্থায় আমার মেট্রোপলিটন কোর্ট কলকাতার মানহানির মামলায় আমাকে 10,000 টাকা ফাইন দিয়েছেন তার মায়ের অ্যাকাউন্ট থেকে চেক দিয়ে। আমি তো জিতেছি ওনার এগেনস্টে ডিফেমেশন মামলা করে। তাই সিপিআইএম পার্টিকেও বলবো, শুধু সাংবাদিক সম্মেলন করে এটাকে শেষ না করে, আগামী কতক্ষণ বলেছেন? 24 ঘন্টা না, বলেছে পরের মামলা হবে 24-এ, এই 12 সেপ্টেম্বর, তার আগে এতদিন সময় দিলাম আপনার। হ্যাঁ, ঠিক আছে, যদি 12 তারিখের আগে প্রত্যাহার করে ক্ষমা না চান, আশা করব সিপিআইএম পার্টি মানহানির মামলা করবেন এবং খুব সিরিয়াসলি মামলাটা লড়বেন। বিজেপি বিধায়করা 2026 সালে যারা দাঁড়াবে তাদেরকে দেখবো যে তাদের সম্পত্তি কত আছে, সেদিকে নজর থাকবে। 26 সালে ভোট হবে না, তার আগে ভোট হবে। একটা বিষয়, হাওড়া কাণ্ডেও আপনার নাম বারবার অভিযোগ করে তৃণমূল যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তো আপনাকে ভাবতে হবে না, ওটা নিয়ে আপনার ভাবার কিছু নেই, এজেন্সি ভাববে। তৃণমূল বারবার অভিযোগ করে। আর তৃণমূল বারবার বলছে, আপনি তৃণমূলের কে? তৃণমূলের অভিযোগের উত্তর আমি দিতে জানি ভালো করে। আর ওইগুলো ইস্যুর উপরে দাঁড়িয়ে আমি তৃণমূলের মালিককে হারিয়েছি। উনি বলতে কিছু বাকি রাখেননি, নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে, শুধু নন্দীগ্রামের মধ্যে নয়, গোটা রাজ্য জুড়েই গদ্দার সুন্দরী থেকে শুরু করে আমার বিরুদ্ধে উনি সমস্ত রকমের কুকথা, সুকথা, জ্বলুনি ধরা কথা সবই প্রয়োগ করেছেন। তারপরেও পুরো সিস্টেমে পাবলিক হচ্ছে লাস্ট ওয়ার্ড, জনগণ ওনাকে হারিয়ে দিয়েছেন। তাই তৃণমূলের অভিযোগ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আগের দিনও বলেছি, ওটা ভাইপোর কনস্পিরেসি। কেডি সিংকে দিয়ে 13 জন টার্গেটেড তৃণমূলে থাকা নেতারা, যারা ভাইপোকে নেতা মানতেন না, তাদের বিরুদ্ধে করিয়েছিলেন। আমি অ্যাসেম্বলির গেটে দাঁড়িয়ে কথা বলেছি। আর ওই খবর কাগজের ছবি দেখিয়ে লাভ নেই, সবাই জানে। ঠিক আছে, বলুন। সুনীল বানসালকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করা হলো। সুনীল বানসাল অত্যন্ত দক্ষ একজন নেতৃত্ব। আমাদের এখানে একজন সহপ্রভারী ছিলেন, উনি প্রচুর সময় দিচ্ছেন, দেবেনও ভবিষ্যতে। কিন্তু একজন ফুল টাইম অবজারভারের প্রয়োজন ছিল। সর্বভারতীয় সভাপতি সেটা পূরণ করেছেন, আমি টুইট করে ওয়েলকাম করেছি। মিস্টার সুনীল বানসাল
বিধানসভা ভোটের সময় কিছুদিনের জন্য এখানে অল্প দিনের জন্য এসেছিলেন, কিন্তু উত্তরপ্রদেশ নির্বাচনে পার্টির অন্যান্য কার্যকর্তাদের সাথে সাথে সুনীল বানসলজির কন্ট্রিবিউশন এবং তার ওখানে যে লড়াই সেটা আমরা সবাই দেখেছি। যিনি উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক সংগঠন হিসেবে পার্টির সাফল্যের অন্যতম কৃতিত্বের দাবিদার। এই রকম একটা সফল ব্যক্তিত্ব যে ৭৫টা জেলা নিয়ে, ৪০৩টা বিধানসভা নিয়ে, ৮০টা লোকসভা নিয়ে গঠিত উত্তরপ্রদেশের অভিজ্ঞতা সম্পন্ন নেতা, তার হাত ধরেই 3টে নন বিজেপি স্টেট, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং উড়িষ্যা, সেখানে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার তৈরি করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা, তার শ্রম, তার মার্গদর্শন এখানকার প্রত্যেকটি বুথ স্তর থেকে রাজ্য স্তরের কার্যকর্তারা সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। এই বছরের মধ্যে তৃণমূলের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এত কিছু যে ঘটছে, একটু অপেক্ষা করুন না, সবে তো এসপি সিনার খবরটা পেলেন, তাড়াহুড়া করছেন কেন? লম্বা তালিকা কি লম্বা? আরো খবর আসবে। তা খবর তো ডেলি পাবেন, ওরা তো চাইলে এক্ষুনি করে দিতে পারে। কয়লা টাকা কে নেয়নি? গোটা মুর্শিদাবাদ, গোটা বীরভূম কে নেয়নি বলুন? তৃণমূলের মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, সুতি, ভগবানগোলা, লালগোলা, রানীনগর, জলঙ্গি, ডোমকল, এখানকার তৃণমূলের কোন নেতা দু একজন বাদ দিয়ে কোন নেতা এই গরুর টাকার ভাগ পাননি বলুন? উপর পর্যন্ত শুধু তৃণমূলকে ধরছেন কেন? ইন্সপেক্টররা, এসপিরা, এই কতজন আপনার এই কয়লা কাণ্ডে দিল্লি ঘুরে এসেছে আইপিএস অফিসার, জ্ঞানবন্ত সিং থেকে শুরু করে, কোটেশ্বর রাও থেকে শুরু করে, সেলভা মুরুগন থেকে শুরু করে, আমি তো রাজশেখরনের কথা বলেছি, এডিজি সিআইডি, তার নাম তো ডায়েরিতে আছে। এটা পুরো সরকারের সিস্টেমটা, এবং দু একজন আইএসও আছে যারা তৎকালীন বাঁকুড়া, পুরুলিয়াতে ডিএম ছিলেন। অর্থাৎ আপনি শুধু এই এসএসসি রিক্রুটমেন্ট নয়, আপনি কয়লাতে হাত দিলে তার তালিকা শেষই হবে না। আপনি গরুতে হাত দিলে ফাঁকা হয়ে যাবে। ন্যাচারালি দেখতে থাকুন। তারপরে তো আমফানের দুর্নীতির রিপোর্ট প্রকাশ হয়নি, তারপরে তো ক্যাগ আমফানের যে দুর্নীতির রিপোর্ট সেটা এখনো জনসমক্ষে আনেনি, তারপরে প্যান্ডামিক পারচেজ। আজকে পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে পোশাক দেওয়া হয়েছে, এই প্রথমবার এত নিম্নমানের কাপড়ের পোশাক এরকম হয়নি। কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা মিশনের টাকা থেকে ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করেন। আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি করেছি, আবারও করছি, আমি এই ইউনিফর্মের একটা স্যাম্পল কোয়ালিটি নিয়ে ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে দেখাও করব। আপনারা শুনে রাখুন, আগে পঞ্চায়েত সমিতি এবং জেলাতে এগুলো টেন্ডার হতো, সেখানেও কাটমানি খেত, 20% করে খেত। এবারে সেন্ট্রালি দিয়ে দিয়েছে যাতে ভাইপো খেতে পারে। কি দিয়েছে? এমএসএমইকে দিয়েছে, এমএসএমই তন্তুজকে দিয়ে দিয়েছে। তন্তুজ এটা পুরোটা দিয়ে দিয়েছে মহেশ পাঞ্জাবিকে। মহেশ পাঞ্জাবিরা এত নিম্নমানের কাপড়, আর সেলাইয়ের কাজটা এসএইচজি গ্রুপকে দিয়েছে, শুধু সেলাই করা। কাপড়টা কলকাতা থেকে কিনেছে, 400 কোটি টাকার পারচেজ। আপনি আমার কথা যদি মিথ্যা না, আজকেই ডিস্ট্রিবিউট হয়েছে তো আমাদের কাছে কোয়ালিটি, ছবি, বাচ্চাদের অভিব্যক্তি, আগের ইউনিফর্ম, বর্তমান ইউনিফর্ম, তার কাপড়ের কোয়ালিটি, তার সেলাই কোয়ালিটি সবই আসতে শুরু করেছে। লোক তো সচেতন হয়ে গেছে। লোক সচেতন হয়েছে তো বলেই ডোম জুড়ে আপনারা দেখছেন কি সুন্দর করে কলা, আদা, চিনি হচ্ছে।
আর ভগবানপুরেও দেখছেন কি সুন্দর করে আপ্যায়ন করছে গ্রামের লোকজন। অতএব প্রতিদিন দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে, এবং সমগ্র পশ্চিমবঙ্গে এই দুর্নীতির কিংপিন হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্রয় হচ্ছে, তার নলেজে রেখে হচ্ছে। আমি তো বারে বারে দাবি করছি, আপনি কথায় কথায় আদানি আম্বানি বলেন, 21-এর নির্বাচনে ইলেকটোরাল বন্ডে আপনাকে মুকেশ আম্বানি কত টাকা দিয়েছে, আপনি কি স্বার্থে ফরাক্কাতে সংখ্যালঘু পরিবারগুলোর লিচুর বাগান, আমের বাগানগুলো কেটে আদানির ঝাড়খণ্ডের থেকে আসা ইলেকট্রিকের লাইনটাকে বাংলাদেশে পাঠালেন? কি ডিল হয়েছে এর পিছনে প্রকাশ করুন। একটা মদ দোকান তো সেবিকে লিখে দিয়েছে আইএফবি, নাগেদের আপনারা জানেন। একটা মদের শুভেন্দুদা বলছি যে মানে এটা নিয়ে মানে একটা জিনিস আমার জিজ্ঞেস করার ছিল, গত 4-5 মাস হলো এক্সাইজ ডিউটির যে মানে ক্রস কার্ড যেটা, সেখানে একটা স্পেশাল কলম এসেছে, সেটা হচ্ছে যে এমআরপি উইথ স্পেশাল পারপাস ফিজ 25 টাকা পার ক্রেট। এই টাকাটার নিয়ে মানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। এই টাকাটা তৃণমূল নিচ্ছে। তো এই টাকাটা তৃণমূল নিচ্ছে। তৃণমূলের কাছে এখন কয়লা গরু থেকে টাকাটা আসছে না, টাইট হয়েছে। টাকাটা মূলত বালির যারা খাদান দিয়েছে তাদের কাছ থেকে আসছে, আপনার মদ থেকে টাকা আসছে, আর ডিয়ার লটারি, মার্টিন লটারি থেকে প্রচুর পরিমাণ টাকা আসছে। আমি তো সেদিন দাঁড়িয়ে বলেছিলাম কোন মন্ত্রী কোন পিএকে দিয়ে 20শে জুলাই টাকা দিয়েছে, সে মন্ত্রীর পদ গেছে। আমি বলেছিলাম একজন মন্ত্রী 15 কোটি টাকা করে মাসে জমা দিতেন, তার দপ্তর চলে গেছে। আমার হাতে তো আছে 22% পিডাব্লিউডির অ্যাবাব। এই পাশে তো এটা সিপিডাব্লিউডির অফিস, এখানে আপনি দেখুন কম্পিটিশান হয়। ওয়ার্ক অর্ডারকে তো ওয়েবসাইটে দিয়ে দিতে হয়। আমি আপনাদের চাইলে 50টা 100টা পিডাব্লিউডির ওয়ার্ক অর্ডার দিতে পারি, যেখানে 8-9 থেকে 22% পর্যন্ত অ্যাবাবে কাজ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পিডাব্লিউডির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে কস্ট টু কস্ট বা লেসে কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে না, সবগুলো অ্যাবাবে দেওয়া হচ্ছে। এবং এর পিছনে এক্সচেঞ্জ অফ মানি আছে, এবং এক্সচেঞ্জ অফ যেহেতু এস্টিমেটের রিভিশন হয়নি, এক্সচেঞ্জ অফ মানি আছে, এবং সেই এক্সচেঞ্জ অফ মানির বড় অংশ রেড রোডের পাশে পূর্ত দপ্তরের টেন্টে অতনু বলে একজন কালেক্টর সংগ্রহ করে হাইয়েস্ট জায়গায় পৌঁছে দিয়েছে।